আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট 2026 অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। এই প্রশ্নপত্রের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটা একবার দেখে নেব। দেখো, সিলেবাসের মধ্যে 3 নম্বর যে অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, 5 নম্বর অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, 6 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, 7 নম্বর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন, 8 নম্বর সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, আর 9 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। তো সিলেবাসটা অবশ্যই তোমরা স্কুল থেকে একবার জেনে নেবে, কারণ কিছু কিছু স্কুলে কিন্তু এই যে সিলেবাস তার পরিবর্তন হতে পারে। তো এরপর আমরা তোমাদের যে নাম্বার বিভাজন সেটা দেখে নেব। প্রথমে দেখো 14টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যার মান 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথম যে দুটি অধ্যায় সেখান থেকে দেখো 3টি করে প্রশ্ন থাকছে এমসিকিউ প্রশ্ন, তারপরের অধ্যায়গুলি থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে এমসিকিউ প্রশ্ন। এরপর থাকবে 14টি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 1 নম্বর মানের, এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া থাকবে। তো এখানেও প্রথম দুটি অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন থাকছে, পরের অধ্যায়গুলি থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে। তারপর 2 নম্বর মানের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। ওকে, এখানে দেখো প্রতিটা অধ্যায় থেকে তোমাদের হচ্ছে 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। 6টা অধ্যায় আছে, এক্সট্রা প্রশ্নও তোমাদের এখানে দেওয়া থাকবে। 3 নম্বর মানের যে প্রশ্ন, 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন 3 5 15 নম্বর। এখানে দেখো প্রথম অধ্যায় থেকে 3 নম্বর মানের প্রশ্ন নেই এবং 5 নম্বর মানের প্রশ্ন সাধারণত থাকে না। বাকি অধ্যায়গুলি থেকে 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও 3 নম্বর মানের যে প্রশ্ন, তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু থাকবে। আর 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি, 3 5 15 নম্বর। এই যে প্রশ্ন তোমাদের সাধারণত দেখো এখানে এই যে মাঝখানে 3টি অধ্যায়, ঠিক আছে, এই 3টি অধ্যায় থেকে সাধারণত 5 নম্বর মানের প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টার উত্তর লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামে 70 নম্বরের সিলেবাস, 70 নম্বরের নাম্বার বিভাজন, 70 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার দেখে নেব এবং সম্পূর্ণ উত্তর দেখবো প্রশ্নপত্রটির। তার আগে যদি তোমরা এই প্রশ্নোত্তর পিডিএফ পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোরেও পাবে। ওকে, অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো তোমরা দেবে। ওকে, এবং সেখানে একটা নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে দেবে। আর যেখানে দেখবে সিটি লেখা আছে সেখানে নিজের এলাকার নামটা লিখবে, তাহলেই হবে। তো রেজিস্টার করার পর সবার উপরে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আগে ক্লাসগুলোকে সিলেক্ট করে নেবে। সমস্ত ক্লাসগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, অথবা যে কোনো একটি ক্লাসও সিলেক্ট করা যেতে পারে। সমস্ত ক্লাস সিলেক্ট করলে কী হবে, একসঙ্গে অ্যাপের মধ্যে সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা দেখতে পাবে। যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলে শুধুমাত্র সেই ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। তো আমি ক্লাস 8টা যদি সিলেক্ট করি এবং সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করি, তাহলে ক্লাস 8-এর কোর্সগুলো দেখা যাবে। যেমন এখানে প্রথমে রয়েছে গণিত, ইংরেজি, তারপর বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা, এগুলো মানে সাবজেক্ট ওয়াইজ রয়েছে। আর এখানে রয়েছে কি, মানে সমস্ত সাবজেক্টগুলো একসঙ্গে রয়েছে, অল সাবজেক্ট, যেটার প্রাইস রাখা হয়েছে 399 রুপিস। এখানে যদি প্লে লিস্টে আমি ক্লিক করি, তাহলে তারপর কন্টিনিউ যদি ক্লিক করি তাহলে দেখবে এখানে সাবজেক্ট ওয়াইজ সবগুলো চলে আসছে। যে কোনো একটি সাবজেক্টের উপর ক্লিক করলে আমরা পিডিএফগুলো এখানে দেখতে পাবো। পিডিএফগুলোকে ডাউনলোড তখনই করতে পারবো যখন আমরা পারচেস করবে, ঠিক আছে। অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে বাই নাও অপশানে ক্লিক করে। ওকে, আর যে কোনো একটি সাবজেক্ট নিতে চাইলে সেটাও নিতে পারো। এখানে শুধুমাত্র বাংলার জন্য 99 রুপিস তোমাদের দিতে হবে। এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে, 5টি করে মডেল কোশ্চেন পেপার সেট রয়েছে, উত্তর করে দেওয়া হয়েছে, আর 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। কিন্তু এখানে ইংরাজি আর যে গণিত, এটার কিন্তু কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই, শুধুমাত্র 5টা করে প্র্যাকটিস সেট আর 5টা করে হচ্ছে কোশ্চেন পেপারের সেট, মডেল কোশ্চেন পেপারের সেট রয়েছে, উত্তর করে দেওয়া হয়েছে। তাই এটার প্রাইস রাখা হয়েছে 69। তো অন্যান্য ক্লাসের তোমরা নিতে পারো, অন্যান্য ক্লাসের নেওয়ার জন্য সেই ক্লাসগুলোকে সিলেক্ট করে নেবে। যদি আমি সব ক্লাসগুলো সিলেক্ট করে নিই, সব ক্লাসগুলোকেও সিলেক্ট করতে পারি। সিলেক্ট ইয়েস বাটনে ক্লিক করে এখানে যদি আমি অল কোর্সে ক্লিক করি, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো, সমস্ত সাবজেক্টের কোর্সগুলো এখানে দেখতে পাবো। ঠিক আছে, স্ক্রল করে দেখে নেবে। তো চলো আমি এখন তোমাদের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখিয়ে দিই। 1 নম্বর দাগে প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে 1 × 14 = 14। কয়ের দাগে হচ্ছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। এখানে অপশান রয়েছে 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1881 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে। তো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় সিপাহী বাহিনী, দারোগা ব্যবস্থা, ফৌজদারি ব্যবস্থা, সিভিল সার্ভিস। সঠিক উত্তর হবে দারোগা ব্যবস্থা। তারপর হচ্ছে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এখানে দেখো অপশন রয়েছে উইলিয়াম জোন্স, তারপর জোনাথন ডানকন, নেক্সট হচ্ছে ডেভিড হেয়ার ডিরোজিও। উত্তর লিখবে জোনাথন ডানকন। ঠিক আছে, বেনারসে হিন্দু কলেজ এটা প্রতিষ্ঠা করেন।
তারপর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রাজনারায়ণ বসু, বিম্বু শাস্ত্রী পণ্ডিত। উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, হুল শব্দের অর্থ। মহাজন, জমিদার, বিদ্রোহ না বহিরাগত। হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল 1885 সালে, 1858 সালে, 1847 সালে, 1875 সালে। উত্তর হচ্ছে 1858 সালে। নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, সিধু, বিরসা মুন্ডা না ভৈরব। তো নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন বাংলা থেকে, মাদ্রাজ থেকে, বোম্বাই থেকে, দিল্লি থেকে। উত্তর হবে এখানে বোম্বাই থেকে। তারপরের প্রশ্ন হচ্ছে এখানে দেখুন, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 16 অক্টোবর, 19 জুলাই, 30 ডিসেম্বর, 30 এপ্রিল। উত্তর হচ্ছে 19 জুলাই। পরের প্রশ্ন হচ্ছে, গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক? এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, তো সঠিক উত্তর লিখবো অপশন সস্তা, চম্পারণ, খেরা, অহিংস, অসহযোগ আর হচ্ছে ভারত ছাড়ো। টয়ের দাগে চরমপন্থার প্রবক্তা ছিলেন না অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, গোপাল কৃষ্ণ গোখলে, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। লাহোরের পুলিশ সুপার সান্ডার্সকে হত্যা করেন সুখদেব, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, দীনেশ গুপ্ত। উত্তর হচ্ছে ভগৎ সিং। এরপরের প্রশ্ন, ডয়ের দাগে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী। উত্তর হচ্ছে বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় বিধানসভা, এরপর লোকসভা, রাজ্যসভা, বিধান পরিষদ। উত্তর হবে এখানে রাজ্যসভা বলা হয়। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। কয়ের দাগা প্রশ্ন, ঠিক না ভুল সেটা লিখতে হবে। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এটা হবে ঠিক। শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে নব্য বঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। তো বেমানান শব্দটি খুঁজে বের করে লিখতে হবে। লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম পিট। উত্তর হবে এখানে উইলিয়াম পিট। এটা হচ্ছে বেমানান শব্দ। তারপর হচ্ছে স্তম্ভ দুটি মিলিয়ে লিখতে হবে। এখানে ক স্তম্ভে দেওয়া আছে বিনয় বাদল দীনেশ, অরবিন্দ ঘোষ, মোহাম্মদ আলী জিন্নাহ। লোকসভা, জেলা পরিষদ, খ স্তম্ভে দেওয়া আছে দ্বিজাতি তত্ত্ব, স্পিকার, সভাধিপতি, অলিন্দ যুদ্ধ, বন্দে মাতরম পত্রিকা। তো 1 নম্বর হচ্ছে বিনয় বাদল দীনেশ, সেটা হচ্ছে অলিন্দ যুদ্ধের সঙ্গে সম্পর্কিত, অপশন ডি। তারপর অরবিন্দ ঘোষ, অপশন ই এর সঙ্গে মিলবে, বন্দে মাতরম পত্রিকা। মোহাম্মদ আলী জিন্নাহ, এটা দ্বিজাতি তত্ত্ব। লোকসভা, এটা হচ্ছে স্পিকার। তারপর রয়েছে জেলা পরিষদ, হবে সভাধিপতি। জেলা পরিষদের সভাধিপতি থাকে, ঠিক আছে। পরের প্রশ্ন, উঙ্গরদাগে শিবাজি উৎসব কে চালু করেন? তো শিবাজি উৎসব বাল গঙ্গাধর তিলক চালু করেন। কাকড়ি ষড়যন্ত্র কি? কাকড়ি স্টেশনের রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করেন তা কাকড়ি ষড়যন্ত্র নামে পরিচিত। শূন্যস্থান পূরণ করতে হবে। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, তো উত্তর কী হবে? স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। বর্গীয় দাগে ফজলুল হক কে ছিলেন? ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী এবং কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। কোন জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? তলোয়ার জাহাজের ধর্মঘটের মধ্য দিয়ে নৌবিদ্রোহ শুরু হয়েছিল বা শুরু হয়। বেমানান শব্দটি খুঁজে বের করো। ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, ধনতান্ত্রিক। উত্তর হচ্ছে ধনতান্ত্রিক। এটা বেমানান শব্দ এগুলোর মধ্যে। তারপর 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 2 × 6 = 12। কয়ের দাগে অবশিল্পায়ন বলতে কি বোঝো? তো 1813 খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে। একে বলে অবশিল্পায়ন। এরপর অলিন্দ যুদ্ধ কবে কোথায় সংঘটিত হয়? তো 1930 সালের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে অর্থাৎ বারান্দায় বিনয় বাদল ও দীনেশের সঙ্গে ইংরেজ পুলিশ বাহিনীর যে যুদ্ধ হয় তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ও কবে রদ হয়? 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ কার্যকর হয়। 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। চৌরি চৌরা ঘটনাটি কি? তো দেখো, অহিংস অসহযোগ আন্দোলন সর্বত্র অহিংস ছিল না।
হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌরিচৌড়া গ্রামে 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন। ক্রমে পুলিশ ও জনতার সংঘর্ষ বাধে। জনতার তাড়ায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগানো হয়। এই ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন। তার মনে হয়েছিল দেশবাসী অহিংস আন্দোলনের উপযুক্ত হয়ে ওঠেনি। তবে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই গান্ধীজির এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। উমরদাগে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি? 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন, কিন্তু কমান্ডার মাইকেল ও ডায়ার ওই নিরস্ত্র মানুষগুলির উপর চূড়ান্ত সন্ত্রাস চালান। জালিয়ানওয়ালাবাগের বের হবার একটিমাত্র পথকে আটকে রেখে প্রতিবাদী মানুষের উপর একটানা গুলি চালানো হয়। অসংখ্য মানুষ হতাহত হয়। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তারপর কোন দেশের প্রধানকে খলিফা বলা হতো, তিনি কোন ধর্মের গুরু? তো তুরস্কের সুলতানকে খলিফা বলা হতো, তিনি মুসলিম ধর্মের গুরু। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা বিরোধিতা করা কোনোটিই ভারত রাষ্ট্র করবে না। ভারত রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে তার নিজের বিশ্বাস মতন ধর্মাচরণ করতে পারবেন, তাই ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? তো ভারতের উত্তর পশ্চিম প্রান্তে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। এদের নেতৃত্ব দেন খান আব্দুল গাফফার খান। এরা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত হন। তাদের সংগঠনটির নাম ছিল খুদা-ই-খিদমতগার। 4 নম্বর থেকে নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে যে কোনো 5টি প্রশ্নের মান এখানে হচ্ছে 3 নম্বর করে 3 5 15 নম্বর দেওয়া আছে। পরের দাগে মহাবিদ্রোহের ব্যর্থতা 3টে কারণ লেখো। তো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে ভারতবাসী তথা ভারতীয় সিপাহীরা সর্বশক্তি প্রয়োগ করলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ নানা কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। যথা 1 নম্বর হচ্ছে আঞ্চলিক সীমাবদ্ধতা। উত্তরপ্রদেশ, দিল্লি, রোহিলখণ্ড, অযোধ্যা, বাংলা ও বিহারের একাংশ অর্থাৎ মহাবিদ্রোহ মূলত পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম বিহার পর্যন্ত অঞ্চলে সীমাবদ্ধ ছিল। আঞ্চলিক অর্থাৎ আলিক সীমাবদ্ধতা বিদ্রোহের শক্তিহীনতার অন্যতম প্রধান কারণ। 2 নম্বর জনসমর্থনের অভাব। ঝাঁসি, অযোধ্যা, দিল্লি প্রভৃতি স্থানে মহাবিদ্রোহ জনসমর্থন লাভ করলেও গোয়ালিয়র, নেপাল, হায়দ্রাবাদ, ভোপাল, যোধপুর, পাতিয়ালা ও ঝিন্দ প্রভৃতি অঞ্চলের রাজা এমনকি সাধারণ মানুষ পর্যন্ত ব্রিটিশদের প্রতি সহানুভূতিশীল ছিল। 3 নম্বর হচ্ছে রক্ষণশীলতা। ভারতীয়দের রক্ষণশীলতা ও প্রতিক্রিয়াশীল মনোভাব বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ বলে অনেক ঐতিহাসিক মনে করেন। দেখেন নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য লেখন। তো দেখো, যেসব কংগ্রেসি নেতা ব্রিটিশদের কাছ থেকে আবেদন নিবেদন নীতির মাধ্যমে ভারতবাসীর দাবি দেওয়া আদায় করতে চেয়েছিলেন তারা নরমপন্থী নামে পরিচিত। আর যেসব কংগ্রেসি নেতা ইংরেজদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তুলে পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল তারা চরমপন্থী নামে পরিচিত। গোয়ের দাগের টিকা লিখতে হবে স্যার সৈয়দ আহমদ খান এটার সম্পর্কে। স্যার সৈয়দ আহমদ খান ছিলেন মুসলিম সমাজ সংস্কার ও আলিগড় আন্দোলনের প্রধান উদ্যোগী। 1875 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ খান এর নেতৃত্বে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপনের মাধ্যমে ভারতীয় মুসলিম সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারায় যে জাগরণের সূচনা হয় তা আলিগড় আন্দোলন নামে খ্যাত। ঘয়ের দাগে সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখন। তো মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে জ্যোতিরাও ফুলে ও তার স্ত্রী সাবিত্রী বাই এর অবদানও বিশেষ গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় মানুষদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেন। 1851 খ্রিস্টাব্দে পুনরায় তারা নারী শিক্ষার প্রসারে একটি বিদ্যালয় স্থাপন করেন। বিধবা বিবাহ প্রচলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 1873 খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত সত্যশোধক সমাজ নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠা লড়াই করত। তবে জ্যোতিরাও ফুলের উদ্যোগ সত্ত্বেও মহারাষ্ট্রে বিধবা বিবাহ আন্দোলন বিশেষ সফল হয়নি। 5 নম্বর দাগে চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লেখন।
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা তাদের দখলি সত্ত্ব হারিয়েছিল। অনেক জমিদারগণও নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা দিতে না পেরে জমিদারি হারিয়েছিলেন। ফলে নতুন নতুন জমিদার এসেছিলেন, তারা বেশিরভাগই শহরে বাস করতেন। গোমস্তা, নায়েব প্রভৃতি জমিদারের কর্মচারীরা অত্যাচার করত, ফলে কৃষকদের দুঃখ কষ্টের পরিসীমা ছিল না। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। চয়ের দেখা হচ্ছে টিকা লিখতে হবে মাতঙ্গিনী হাজরা সম্পর্কে। বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় 29 সেপ্টেম্বর তমলুকে অনেক মানুষ মিছিল করে স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ মাতঙ্গিনী হাজরা সহ বহু মানুষের উপর গুলি চালায়। এই গুলির আঘাতে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেন। দেশের জন্য তার এই আত্মবলিদান দেশবাসীর কাছে তাকে অমর করে রেখেছিল। ছয়ের দাগে ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি লেখন। তো ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এইসব অধিকারগুলি হলো: 1 নম্বর সাম্যের অধিকার, 2 নম্বর স্বাধীনতার অধিকার, 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর ধর্মের স্বাধীনতার অধিকার, 5 নম্বর শিক্ষা ও সংস্কৃতির অধিকার, 6 নম্বর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো আইন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ করতে পারে না। পরের প্রশ্ন, বর্গীয় দাগে টিকা লিখতে হবে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সম্পর্কে। প্রথমে লিখছে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, তিনি জাতির প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। ভারতীয় নাগরিকত্ব, রাজ্যসভার সদস্য হবার যোগ্যতা তার থাকা দরকার। সরকারি কোনো লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। এরপর উপরাষ্ট্রপতি। পদমর্যাদার নিরিখে রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক নাগরিক এবং রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। উপরাষ্ট্রপতিও এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। তার কার্যকলাপ হয় সাধারণত 5 বছর। 5 নম্বর হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 8-10টি বাক্যে। প্রশ্নের মান এখানে 5 নম্বর করে, 3টি প্রশ্নের জন্য 3-5-15 নম্বর। কয়ের দাগে ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো। তো প্রথমে লিখছি ভগৎ সিং সম্পর্কে। পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদ এর প্রতিবাদী হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য পদ নিয়েছিলেন ভগৎ সিং। পরে ভগৎ নিজে তৈরি করেন নওজওয়ান ভারত সভা সংগঠন। ভগতের অনুগামীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ। তারপর কাকড়ি স্টেশনের রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে কাকড়ি ষড়যন্ত্র মামলা, যেটা 1925 খ্রিস্টাব্দে এই মামলা করেন। এই মামলায় রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার সন্ডার্সকে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বটকেশ্বর দত্ত বোমা ফেলেন ও দুজনেই স্বেচ্ছায় ধরা দেন। এই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও সুখদেও সহ অনেকে ধরা পড়েন। ব্রিটিশ প্রশাসন এই পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করেন। সেই মামলার রায়ে 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, বটকেশ্বর দত্ত, সুখদেও ও রাজগুরুর ফাঁসি হয়। ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটিকে ভগৎ সিং ও তার অনুগামীরা, সহযোগীরা জনপ্রিয় করেন। এরপর দেখো মাস্টারদা সূর্য সেন ও জালিয়ানওয়ালাবাগের যুদ্ধ, এটার সম্পর্কে আমরা লিখছি। মাস্টারদা সূর্য সেন সম্পর্কে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের অভ্যুত্থান ঘটে। ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম, মনমোহন সিংহ আর বরিশালে আক্রমণ চালানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। অস্ত্রাগার লুট করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপর গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন
গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তার ফাঁসি হয়। অথবা দিয়ে রয়েছে হোমরুল আন্দোলন কি, এর গুরুত্ব কী ছিল। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বায়ত্ত শাসন লাভের আশায় ভারতীয়রা হোমরুল আন্দোলনের ডাক দেয়। আয়ারল্যান্ডের হোমরুল আন্দোলনের অনুকরণে 1916 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতে হোমরুল আন্দোলনের সূচনা হয়। বেসান্ত এর নিউ ইন্ডিয়া ও তিলকের মারাঠা ও কেশরী পত্রিকা আন্দোলনের মুখপাত্র হিসাবে কাজ করে। স্বায়ত্ত শাসনের দাবিতে গণ আন্দোলন গড়ে ওঠে, তবে হোমরুল আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে আন্দোলনের চাপে ব্রিটিশ প্রশাসন মন্টেগু চেমসফোর্ড সংস্কার দ্বারা ভারতীয়দের সীমিত স্বায়ত্ত শাসনের দাবি মেনে নেয়। কয়েক দেখা প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। তো 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী ডাক দেন করেঙ্গে ইয়া মরেঙ্গে। ভারত জোড়া এই আন্দোলনে নানান অংশের জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ওই বছরের 1 আগস্ট ব্রিটিশ সরকার আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করে। ফলত নেতৃত্ববিহীন সাধারণ মানুষ ভারতের নানা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালায়। ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহরগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে। জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের পাশাপাশি বিভিন্ন স্থানে হরতাল ও বিক্ষোভ চলতে থাকে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই আন্দোলনের ভরকেন্দ্র শহর থেকে গ্রামের দিকে সরে যেতে থাকে। ব্যাপক সংখ্যায় কৃষকরা এই আন্দোলনে যোগ দেন। বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া হয়। কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার গড়ে তোলেন। মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার। ভারত ছাড়ো আন্দোলন দমন করার জন্য সরকারের তরফে বিরাট সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল। তমলুকের বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান। বাস্তবে 1857 খ্রিস্টাব্দের পর এত বড় বিদ্রোহ যে ভারতে হয়নি তা ব্রিটিশ প্রশাসন স্বীকার করে নিয়েছিলেন। এর সঙ্গে অথবা দিয়ে বলা হয়েছে সরলা দেবী ও প্রতাপাদিত্য উৎসবের বর্ণনা দাও। তো সরলা দেবীর সঙ্গে যে সমস্ত ছেলেদের পরিচয় ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে গণিলাল গালি। তিনি তাদের বাৎসরিক সভায় সরলা দেবীকে সভাপতিত্ব করতে বললে তিনি জানান, সাহিত্য সভা না করে পয়লা বৈশাখ প্রতাপাদিত্য উৎসব করো। আর যে সমস্ত ছেলে কুস্তি জানে, তলোয়ার খেলতে জানে, লাঠি চালায়, বক্সিং জানে, তাদের খুঁজে বের করো, আমি তাদের মেডেল দেব। এতে মণিলাল রাজি হয়ে গেল। সবাই মিলে খেলোয়াড় জোগাড় করে প্রদর্শনী করলো। শেষে সরলা দেবী প্রত্যেককে মেডেল দিলেন। সরলা দেবীর প্রতাপাদিত্য উৎসবের উদ্যোগ রবীন্দ্রনাথ পছন্দ করেননি। তিনি প্রতাপাদিত্যকে জাতীয় বীর রূপে তুলে ধরার বিপক্ষে ছিলেন। গয়ের দেখা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের অবদান লেখন। 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু জাপানি যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সেনাদের নিয়ে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র জাপানে গিয়ে এই বাহিনীর দায়িত্ব নেন। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন। তিনি নিজেই এই বাহিনীর সর্বাধিক নায়ক ও প্রধানমন্ত্রী হন। তিনি এক নির্দেশনামায় বলেন, এই সৈন্যবাহিনীর লক্ষ্য হইবে মাত্র একটি, ভারতের স্বাধীনতা লাভ, এবং ইচ্ছাও হইবে একটি, ভারতের স্বাধীনতার জন্য কাজ করা কিংবা মৃত্যুবরণ করা। জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেবে। 1944 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করে। 1944 খ্রিস্টাব্দের 19 মার্চ ভারতের মাটিতে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনী কোহিমা অবরোধ করে, কিন্তু আজাদ হিন্দের দুই রেজিমেন্ট সহ জাপানের সেনাবাহিনীর ইম্ফল অভিযান বিপর্যস্ত হয়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কোণঠাসা হয়ে পড়ার ফলে বার্মা সীমান্ত থেকে জাপান তার বিমান বাহিনী যুদ্ধরত এলাকায় সরিয়ে নিতে বাধ্য হয়। প্রবল বর্ষার ফলে খাদ্য ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এছাড়া রোগ, শীত, ম্যালেরিয়া প্রভৃতি
প্রভৃতির জন্য প্রচুর সৈনিক মারা যায়। নানা সমস্যা ও বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সফল হয়নি। তবু সুভাষচন্দ্র নিরাশ হননি, তিনি সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশা করেন। জাপান সরকার সুভাষচন্দ্রকে রাশিয়া চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেন, কিন্তু যাত্রাপথে 1945 খ্রিস্টাব্দে তাইওয়ানে তাইহোকু বিমানবন্দরে এক দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে প্রচারিত হয়, তবে খবরটির সত্যতা সম্পর্কে সংশয় তৈরি হয়। ভারতবাসী এই সংবাদ বিশ্বাস করেননি, তারা মনে করেন সুভাষচন্দ্র বসু আজও জীবিত আছেন। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার বিবরণ দাও। তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা, পশ্চিমবঙ্গে দেখো আমরা উত্তর লিখছি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে অবশ্যই পঞ্চায়েত অধীনস্থ ভোটার হতে হবে। পঞ্চায়েত সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে একজনকে পঞ্চায়েত প্রধান ও আরেকজনকে উপপ্রধান নির্বাচন করেন। গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন গ্রাম প্রধান। তো এই ছিল তোমাদের দেখো ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026, অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের হিস্ট্রি বা ইতিহাস বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর, সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এই প্রশ্নপত্রের যে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করা হলো, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর, খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। সেই সঙ্গে প্রতিটা যে অধ্যায়গুলো তোমাদের ফাইনাল এক্সামে রয়েছে পাঠ্য বই থেকে খুব ভালোভাবে কিন্তু সেগুলোকে রিডিং পড়বে। ওকে, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপ থেকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, অথবা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে। তারপর রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, নিজের যে এলাকার নাম সেটা লিখবে, সিটি এই জায়গায়, ঠিক আছে, এবং নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করে দিয়ে রেজিস্টার করলেই অ্যাপটি তোমাদের সামনে খুলে যাবে। তারপর এখানে তোমাদের আগে ক্লাসগুলো সিলেক্ট করে নিতে হবে। ওপরে এই যে এখানে রয়েছে এই জায়গায় ক্লিক করে নিয়ে তোমরা যদি এটা ক্লাস 8-এর যদি ক্লাস তোমরা নিতে যাও আর কি, ঠিক আছে, ক্লাস 8 যে রয়েছে ক্লাস 8 থেকে সিলেক্ট করে নিয়ে নিজের সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবে, অথবা সমস্ত ক্লাসগুলোকে তোমরা সিলেক্ট করতে পারো। সমস্ত ক্লাসগুলো সিলেক্ট করলে কী হবে, সমস্ত ক্লাসের কোর্সগুলো একসঙ্গে দেখতে পাবে এবং সেখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে তুমি কোন ক্লাসের কোন সাবজেক্টটা নিতে চাইছো। আর যে কোনো একটি স্পেসিফিক সাবজেক্ট ক্লাস যদি আমি সিলেক্ট করে নিই, যেমন ক্লাস 8টা সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে দেবো, তাহলে কী হবে, ক্লাস 8-এর কোর্সগুলো আমার এখানে দেখুন ওপরেও এখান থেকেও দেখতে পাবে, ঠিক আছে। তারপর নিচে যে রয়েছে নিচেও এখান থেকেও দেখতে পাবে, ঠিক আছে। এখান থেকে প্রথমে দেখো সাবজেক্ট ওয়াইজ রয়েছে, গণিত, ইংরাজি, তারপর হচ্ছে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল রয়েছে, এবং অল সাবজেক্টেরও একটা কোর্স রয়েছে। তো অল সাবজেক্ট নিলে তোমাদের কিন্তু এখান থেকে অনেকটা ডিসকাউন্ট হবে। এখানে অল সাবজেক্টের প্রাইস রয়েছে 399 রুপিস। প্লে লিস্টে ক্লিক করে কন্টেন্ট বাটনে ক্লিক করে এখান থেকে সাবজেক্ট ওয়াইজ সবগুলো এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। সায়েন্সে ক্লিক করে প্রথমে সাবজেক্ট অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, তারপর 5টি মডেল কোশ্চেন পেপার উত্তর করে দেওয়া আছে, তারপর 5টি সেট উত্তর ছাড়া রয়েছে। এগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে তোমাদের এখান থেকে আগে পারচেজ বাই করে নিতে হবে, ঠিক আছে, এটাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো অন্যান্য ক্লাসগুলো নেওয়ার জন্য এখানে ক্লিক করে সব ক্লাসগুলো চাইলে সিলেক্ট করে নেবে, সবগুলোকে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে ইয়েস বাটনে ক্লিক করবে। তারপর ওপর থেকে এখান থেকে স্ক্রল করে এখান থেকে দেখতে পাবে, নিচে এখান থেকেও দেখা যেতে পারে, অথবা এই যে অল কোর্স এখানে ক্লিক করে এফও কোর্স করবে, স্ক্রল করে দেখে যেটা খুশি তোমরা সেটা এখান থেকে বাই করতে পারবে। ওকে, তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।